ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা ১২। প্রীতম পরিণীতাকে উদ্দেশ্য করে আফসোসের সুরে বলল, আবির ছিল বলে এইচএসসিতে তুই টেনে টুনে পাশ করেছিস, কিন্তু এইচএসসিতে যদি ক্লাস না পাস তাহলে তোকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিব। পরিণীতার হাসি হাসি মুখটা ফাটা বেলুনের মতোই চুপসে গেল। সে মুখ বাঁকিয়ে বলল, বিয়ে দেওয়ার জন্য এইচএসসিতে ফেল করতে হবে কেন? ফেল না করলে কি বিয়ে দেওয়া যায় না? বিয়ে দেওয়ার জন্য এটা কেমন যুক্তি? এক্ষুনি দিয়ে দাও। কে বারণ করেছে? আমি তো এক পায়ে রাজি। এমনিতে এসব আজাইরা প্যাচাল পড়া দেয়, আমার ভালো লাগে না। প্রীতম চোখ ছোট ছোট করে বলল, তোর লজ্জা নেই তাই না? পরিণীতা দুষ্টু হাসি দিয়ে বলল, তোর বোন তো। প্রীতম কপাল ভাঁজ করে বলল, কি বলতে চাস? আমি তোর মতো সব সাবজেক্টে ডাব্বা মারি? কখনোই না। আমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছি, তুই তো শুধু কোনো রকম পাস। শুধু আমি কেন, তুই ছাড়া আমাদের বংশে সবাই গোল্ডেন এ প্লাস পেয়েছে, কিন্তু তুই আর তোর মতো এমন এক পিসও আমাদের বংশে আগে কখনো জন্মায়নি। কারো এমন করুণ বাঁধিয়ে রাখার মতো রেকর্ড নেই, কিন্তু তুই সব সাবজেক্টেই বাঁধিয়ে রাখার মতো মার্ক পেয়ে ফেল করেছিস। পরিণীতা নাক মুখ কুঁচকে বলে, ইস, আমার আরও অনেক কাজ আছে, এসব আকাম করে সময় নষ্ট করার মতো সময় নেই। শুধু মাস্টার মশাই, আপু আর বড় দাদানের ভয়ে এখনো এসব আজাইরা পেঁচালে পড়ে আছি, না হলে এসব মানুষ পড়ে। ছ্যা, পড়াশোনা কি করে কি লাভ? প্রীতমের মাথায় গাঁটটা মেরে বলে, তোর মতো সব সাবজেক্টে ডাব্বা মারা মেয়েকে রিক্সাওয়ালা বিয়ে করবে না। পরিণীতা লজ্জা লজ্জা ভাব নিয়ে মনে মনে বলে, রিক্সাওয়ালা কেন বিয়ে করবে? আমার মাস্টার মশাই আছে না, কত সুন্দর, কত শিক্ষিত। আমাদের ছেলেমেয়েরা আমাদের ছেলে মেয়েদেরকে ওদের বাবাই পড়াবে। আমার এত লেখাপড়া করা লাগবে না। এ ফর অ্যাপেল, বি ফর বল পড়াতে জানলেই হবে। বাচ্চা মানুষ করার জন্য এর থেকে বেশি পড়ে কি হবে? প্রিয়তা পরিণীতার মুখের এক্সপ্রেশন দেখে বিরক্ত হলো। ঝাঁঝিয়ে বলল, পাগলের মতো হাসছিস কেন? এমন ঝাঁকুনিতে পরিণীতা ভ্রম থেকে ছুটে চোখ মুখ কুঁচকে প্রিয়তার দিকে বিরক্তিকর চোখে চেয়ে বলল, আমার ভালো তোর সহ্য হয় না জানি। এমন কথা শুনে প্রিয়তা আকাশ থেকে পড়ল। ভাবলো সে আবার কখন ভালো সহ্য করতে পারল না। প্রথম একটা ছোট একতলা বাড়ির সামনে গিয়ে গাড়ি দাঁড় করালো। গাড়ির ভেতর থেকে একটা কিউট হালকা গোলুমোলু মেয়ে বেরিয়ে এলো। প্রীতম বাঁকা হেসে তার দিকে তাকালো। ইয়ানা গিয়ে প্রিয়তার পাশে ধপাস করে বসে পড়ল। চোখ মুখ গরম করে প্রিয়তার চুলের বেনি টেনে বলল, এই তোর আসার সময় হলো? জানিস কতটা দেরি হয়ে গেছে? হঠাৎ করে প্রিয়তা চোখে জল চলে এলো। ইয়ানা বুঝলো যে সে কাদার মতো তো কিছু করেনি। প্রিয়তার হাতে হাত রেখে বলল, কি হয়েছে প্রিয়? প্রিয়তা বা হাতে তালু দিয়ে চোখ মুছল। মানুষটার মলিন চেহারা সে কিছুতে ভুলতে পারছে না। চোখ বন্ধ করে চোখের পাতায় ভেসে উঠছে কি যে এক জ্বালা। পরিণীতা পিছনে ঘুরে দেখলো ওর মুখ কালো করে বসে আছে। সে ইয়ানাকে উদ্দেশ্য করে বলল, কেমন আছিস? গোলুমোলু গোলু আলু। ইয়ানা মুখ ছোট করে বলল, আপু। পরিণীতা হেসে উঠল। প্রীতম কলেজের বাইরে গাড়ি পার্ক করলো। ওরা অলরেডি 20 মিনিট লেট। পরিণীতার প্রিয়তা গাড়ি খুলে এক প্রকার দৌড় দিল, কারণ ওদের দুজনেরই ফার্স্ট ক্লাস যে দুজন প্রফেসর নেয় তাদের সাথে ওদের জন্মের শত্রুতা আছে বলেও ভুল হবে না। হয়তো দেখা গেল দুজনকে পুরো কলেজের সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখবে। ওরা চলে যেতেই প্রীতম গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ইয়ানা নামতে যাবে, ঠিক তখনই সে গাড়ির ব্যাক সিটে চলে গেল। ইয়ানা ছুটে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ করে প্রীতম গাড়িতে ঢুকে পড়তেই তার বলিষ্ঠ বুকে ধারালো হাতে হাত বাড়িয়ে খেলা করলো। এত জোরে খেয়েছে মনে হচ্ছিল সে হয়তো ওই কানে আর জন্ম শুনতে পাবে না। প্রীতম মোহবৃষ্টির ন্যায় চেয়ে থাকে, যেন সে ইহজগতে নেই। ইয়ানা তেতে ওঠে, এটা কি করলেন? প্রীতম নেশাভরা কণ্ঠে বলল, কি করলাম? ইয়ানা বলল, কত ব্যথা পেয়েছি জানেন? প্রীতম ঘোর লাগা কণ্ঠে বলল, ব্যথা দিয়েছি আমি, আদরও দেব আমি। বেশি কথা বলবে না তাহলে? ইয়ানা বলল, না হলে কি? প্রীতম ইয়ানাকে একটানে নিচের বুকে টেনে নিল। ইয়ানা আবারও ধাক্কা দিল, কিন্তু এবারও ব্যথা পেল না। প্রীতম ইয়ানাকে নিচের কোলের ওপর বসালো। কানের কাছে এসে ছোট ছোট চুলগুলো সরিয়ে গালে আর গলায় 20-25টা চুমু খেলো। ব্যথা তো সব শুরু, মাই ডিয়ার রসগোল্লা। ফিউচারে তোমার ছোট্ট দেহটার প্রতি ইঞ্চিতে ব্যথা বানিয়ে ছাড়বো। এই প্রতীক শিকদার প্রীতম, তোমাকে
নিঃশ্বাস নেওয়ার সময়টুকু দেব না বলে নাকের সাথে নাক ঘষল। লজ্জার ইয়ানার গাল দুটো পাকা টমেটোর মতো হয়ে গেছে। সে মনে মনে বলল, ছি, এই নষ্ট লোক এসব কি বলছে, বেহায়া বেশরম লোক। প্রীতম আবারও বলল, আমারও ভীষণ ইচ্ছে হয় রসগোল্লার এক কামড় খেয়ে ফেলতে, কিন্তু এসব বালের নিয়মের জন্যই পারছি না। প্রীতমের কণ্ঠ স্পষ্ট মাদকতা। সে আবারও ঘোর লাগা কণ্ঠে বলল, চলো না রসগোল্লা, আজ বিয়ে করে ফেলি। এমন আদরে বউ রেখে আর দূরে থাকতে ইচ্ছে করে না। ইয়ানা হা হয়ে তাকিয়ে প্রীতমের দিকে, নীলাভ চোখ দুটোর দিকে। প্রীতম বিরক্ত হলো, কি দেখছো বউ, এভাবে তাকিয়ে থাকলে আমি বিয়ের আগে বাসা সেরে ফেলবো, যা আমি একদমই চাইছি না, তাই আমাকে একদম উস্কে দিবে না। ইয়ানা হোমকের মতো চেয়ে রইল। সে আবারও একথা কখন বলল? ইয়ানা লজ্জায় চটচটে উঠল, ছাড়ো না আমায়, লেট হচ্ছে। প্রীতম আরও কিছু একটা চেপে ধরে গলার কাছে নাক ঘষিয়ে বলল, তুমি যদি এসব সবার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকো তাহলে প্রীতম শিকদার, প্রীতমের মান সম্মান কোথায় থাকবে বলো? তুমি আমার না হব। ইয়ানা অবাক হলো, কান ধরবো কেন? প্রীতম শয়তানিমার হাসি দিয়ে বলল, তুমি অলরেডি 35 মিনিট লেট যান। ইয়ানা ঢোক গেল। প্রীতম ব্যাক সিট থেকে বেরিয়ে ফ্রন্ট সিটে বসতে বসতে বলল, সামনে এসো রসগোল্লা। ইয়ানা বলল, কেন? প্রীতম বলল, আদর করতে মন চাইছে তাই, তাড়াতাড়ি আসো। ইয়ানা জেদ দেখিয়ে বলল, যাব না। প্রীতম ঠান্ডা গলায় বলল, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে, সোজা করে বলো করে চড়তে মন চাইছে, জাস্ট ওয়েট, এখনই আসছি। ইয়ানা লাফ উঠে বলল, না না, আসছি আসছি। প্রীতম বাঁকা হাসলো। ইয়ানার সামনে এসে বসলো, কিন্তু প্রীতমের মনে হয় এটা পছন্দ হয়নি, তাই সে ইয়ানাকে টেনে হিঁচড়ে নিজের কোলে বসালো। ফুটো ফুটো দুটো গালে টুসটুস করে আরও দুটো চুমু দিয়ে দিল। চুপ করে বসে থাকো, তারপর ফোন বের করে রাজকে কল দিও। ভাই, আমার আজ অফিসে যেতে লেট হবে। ভাইকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা অফ করে দিল। আবার দুটো চুমু খেয়ে গাড়ি স্টার্ট দিল। শিকদার বাড়ির বাগানে পাতা সাদা চেয়ারে ফোন হাতে বসে আছে সাদাব, সামনে ছবির পানি সে মুগ্ধ নয়নে তাকিয়ে। ছবিতে পার্পল শাড়ি পরিহিত এক অপরূপা সুন্দরী রমণী, যার চোখ জুড়ে হাজারো মায়া বিচরণ। এই মুখের পানে কিছুক্ষণ তাকিয়ে থাকলে সাদাফের নেশা ধরে যায়। সে ঘোর লাগা কণ্ঠে বিড়বিড় করে আওড়ালো, জান্নাতের হুর তুমি, আমার ভালোবাসার পরি তুমি, আমার মনের রানী তুমি, বোকা মেয়ে তুমি, ভালোবাসা বোঝো না তুমি, কেন বোঝো না বলো? সব কিছু কেন তোমাকে বুঝে বলতে হবে? ভালোবাসি তোমাকে, বড্ড ভালোবাসি। তোমার ভালোবাসায় সিক্ত করতে চাই নিজেকে, ভালোবাসা দিয়ে সবার থেকে আড়াল করে নিতে চাই তোমাকে। চাইলেই কি সব কিছু পাওয়া যায়? কেমন কথায় চমকে উঠল সাদা, পাশে চেয়ে দেখলো শুধু বসে বসে ফোন টিপছে। পরিণীতার খেয়াল এতটাই ডুবেছিল যে পাশে একজন বসে আছে সেটা টেরও পায়নি। কিন্তু শুদ্ধ এটা কি বলল? সাদা ভুরু কুচকে বলল, মানে? শুধু হেসে বলল, অত শত মানে বুঝে কি লাভ, শুধু বলবো যত দেরি করবে ততই লাশ। কথায় আছে না, অশুভ শীঘ্র, যাকে চান তাকে নিজের করে নিন। পরে দেখা গেল সে সুযোগটি আর পেলেন না, বা এমনও হতে পারে দেখা যাবে কার ভালোবাসা কার ভাগ্যে পিছলে যায়, তা তো আর বলা যায় না। দিনকাল ভালো না, আমি আবারও কারো খারাপ চাই না। এই যে আমাকে দেখো, পিচ্ছে একটা মেয়েকে ভালোবেসে কি দশা হয়েছে, কিছুতেই নিজে করতে পারছি না। অন্য একজন শক্ত করে একটা দিক ধরে রেখেছে, আমার আর আমার ভালোবাসার মাঝে শক্তপোক্ত দেওয়াল তুলে দিয়েছে। এমনিতেও তোমার যদি আপেন্ড চলে যাচ্ছে, তাহলে কি করবে? তাই যত তাড়াতাড়ি পারো কাজটা সেরে ফেলো বলে বাঁকা হেসে গান গাইতে গাইতে চলে গেল শুদ্ধ। সাফাত ভাবনায় পড়ে গেল, তার গলাটা কেমন শুকিয়ে আসছে। সে হাঁসফাঁস করলো, এগুলো কি বলে গেল? তার পরিণীতা অন্য কারো হয়ে যেতে পারে, এই ভাবনায় ডুব দিতে হাহাকার ছড়িয়ে পড়লো তার বুকে। সে ছবিটা দেখে পুনরায় চেয়ে বলল, তুমি শুধু আমার, অন্য কারো নাও। এই সাদাব সাখওয়াত তোমাকে কখনো অন্য কারো হতে দেবে না, তুমি শুধু আমার হবে। এই সাদাত সাখওয়াতের। শুদ্ধ দূরে দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো, মনে মনে বলল, এই আবদ্ধ চৌধুরীর শুদ্ধর কাছে সবাই শিশু। ব্রেনের খেলে আমাকে টক্কর দেওয়ার মতো আমার চিরশত্রু ছাড়া আর কেউ নেই। এরা সবাই আমার হাতের গুটি। এভাবে সাজাবো যে আবরার শিকদার প্রণয় বাধ্য হয়ে আমার হাতে নিজের প্রাণটাকে তুলে দিতে। আর না হলে আমি যদি নিজের ভালোবাসাকে না পাই তাহলে অন্যরা কেন পাবে? আমি যেমন প্রতি সেকেন্ডে ভালোবাসা না পাওয়ার যন্ত্রণায় তোর পাই, ঠিক তেমনই সবাই তোর পাবে। সবাই ভালোবাসা না পাওয়ার কষ্টে বুক চেপে বাঁচতে হবে আজীবন। আমি ভালো নেই তার মানে কেউ ভালো থাকবে না। বিকাল 3টা, চৈত্রের দাবদাহ
কোনো নামগন্ধ নেই। বাড়ির ছেলেমেয়েরা গাল পাকা টমেটো হয়ে বাড়ি ফিরেছে। ফর্সা মুখে গরমের উত্তাপ যেন সৌন্দর্যে আগুনে ঘি ঢেলে দিচ্ছে। প্রিয়তা গরমে অতিষ্ঠ। তাকে এখনই শাওয়ার নিতে হবে। সে ছুটে নিজের ঘরের দিকে যাচ্ছিল, এমন সময় পিছন থেকে কেউ ডাক দিল। প্রিয়তা পিছু ফিরে দেখলো শুদ্ধ প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে স্টাইলিশ ভঙ্গিতে দাঁড়িয়ে, ব্যাগ টি শার্টের সাথে ব্ল্যাক ট্রাউজার, বেশ সুদর্শন দেখাচ্ছে তাকে। কিন্তু যথারীতি এক পুরুষে আসক্ত প্রিয়তা এসব লক্ষ্য করলো না। শুধু অপলক চেয়ে আছে ঘামার্ত মুখশ্রীর প্রিয়তার দিকে। কিছু বলবেন ভাইয়া? শুধু কাছে এসে বলল, এক কাপ স্ট্রং ব্ল্যাক কফি বানিয়ে দিবি, রেড চেরি? প্রিয়তা অবাক হয়ে বলল, আমি প্রিয়তা। শুধু ঠোঁট কামড়ে বলল, জানি, কিন্তু প্রিয়তা নামটা বড় কঠিন, তাই ছোট করে দিলাম। তাছাড়া তোমাকে এখন ব্ল্যাক চেরি থেকেও লোভনীয় লাগছে। কিন্তু শেষটুকু মনে মনেই বলল। প্রিয়তা একটু ইতস্ত হলো। শুধু আবারও বলল, প্লিজ বানিয়ে দেবে? মামিমা নিজের ঘরে, তাই তাদের ডিস্টার্ব করতে ইচ্ছে হলো না। প্রিয়তা আবারও কাউকে না বলতে পারে না, তাই শুদ্ধকে না বলতে পারলো না। মিষ্টি এসে বলল, ঠিক আছে, তাহলে 20 মিনিট অপেক্ষা করতে হবে। এই হাসিটা যেন সোজা গিয়ে শুদ্ধের পক্ষে গেঁথে গেল। শুদ্ধ বলল, অবশ্যই। প্রিয়তা নিজের ঘরে চলে গেল। গোসল টোসল পরে হবে, আগে তাকে তার নিষিদ্ধ পুরুষের খবর নিতে হবে। সে কলেজের ব্যাগটা ছুঁড়ে মেরে বেরিয়ে গেল ঘর থেকে। প্রণয়ের ঘরের বাইরে এসে দাঁড়ালো। দরজায় হাত দিয়ে হালকা ধাক্কা দিল। দেখলো দরজা ভেতর থেকে লক করা। সে নক করবে কি করবে না ইতস্ত করছিল। তখনই হঠাৎ দরজা খুলে গেল। প্রণয় টুলু টুলু চোখে প্রিয়তার দিকে চেয়ে আছে। চুলগুলি এলোমেলো, পরনে টি শার্ট কুঁচকে আছে, চোখে মুখে ঘুমের রেশ লেপ্টে আছে। 28 বছর বয়সের যুবকের প্রিয়তার কাছে বড্ড আদরের বাচ্চা লাগে। কি মারাত্মক সুন্দর লাগছে দেখতে। প্রিয়তা কয়েক সেকেন্ডের মধ্যেই 20-25টা ক্রাশ নামক বাঁশ খেলো। কি আশ্চর্য! কয়েক মিনিট আগেই তো পরিপাটি সুদর্শন লোক শুদ্ধ ওর নজরে পড়ল না, অথচ এখন এই এলোমেলো চুলের অগোছালো প্রণয় ওর কাছে বড্ড সুদর্শন লাগছে। হা করে তাকিয়ে আছে সে প্রণয়ের দিকে। ভুলে গেল সামনে দাঁড়ানো পুরুষটা ওর নয়, বরং অন্য কারো দলিল করা স্বামী। প্রণয়ের ঘুম থেকে উঠতেই নিজের জানটাকে সামনে দেখে প্রণয়ের হৃৎপিণ্ড শীতল হাওয়া বইতে লাগলো। ঘামার্ত মুখশ্রীর দিকে চেয়ে চোখের নজর আটকে গেল। লাল হয়ে যাওয়া নাকের ডগা থেকে বিন্দু বিন্দু ঘাম। সে ঢোক গিলল, মনে মনে আওড়ালো, সর্বনাশ মেয়ে তুমি, তোমার প্রতি আমার ভালোবাসাটাও সর্বনাশ, যা একদিনে সব কিছুর জন্যই সর্বনাশ ডেকে আনবে। প্রণয়ের লাল লাল গালগুলো দেখে ইচ্ছে করলো টুপটাপ চুমু খেয়ে ভরিয়ে দিতে, ভালোবাসার চাদরে মুড়ে নিতে। এই যে নীলাভা ভাষা চোখ দুটোর দিকে হাঁ করে তাকিয়ে আছে সে। প্রণয়ের যে বড্ড ইচ্ছে করছে একটু বেপরোয়া হতে, জীবনের সব হিসেব নিকেশে একটু ভুল করতে, সকল শর্ত ভুলে যেতে। প্রিয়তা ঘরের মাঝে এগিয়ে এসে প্রণয়ের গালে হাত দিল। প্রণয়ের হাতের অনেকটা লম্বা ও প্রণয়ের হৃৎপিণ্ড বরাবর, তাই একটু এগিয়ে এসে প্রণয়ের পায়ের পাতায় পা রেখে ওপরের দিকে তাকিয়ে গালে হাত দিল। মোহনীয় কণ্ঠে বলল, আর ব্যথা আছে প্রণয় ভাই? প্রণয়ের হৃৎপিণ্ড যেন থমকে গেল। প্রিয়তা তার এতটা কাছে দাঁড়িয়ে আছে যে তার শরীর থেকে বেরিয়ে আসা মাদকীয় সুগন্ধি প্রণয়ের সকল চিন্তা এলোমেলো করে দিচ্ছে। এই দেহের পাগল করা মাতাল করা সুর প্রণয়কে জন্য বিদেশি মাদকের চেয়েও যেন বেশি ভয়ঙ্কর নেশা জড়িয়ে দিয়েছে। এই যে গন্ধে বড্ড আসক্ত সে, তাই তো প্রিয়তা না থাকলে তার হৃদয়ের যে জিনিসপত্র ছাড়া প্রায় থাকে যেন মনে হয়। শরীরের গন্ধের সঙ্গে ঘামের গন্ধ মিশে এক অদ্ভুত মিষ্টি সুবাস এসে প্রণয়ের নাকে দিয়ে সোজা হৃদয় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। প্রণয়ের ইচ্ছে করছে নিজের মধ্যে থাকা সেন্টিমিটারের সমান দূরত্ব মুছে ফেলতে, সেই সুগন্ধের উৎসে নাক ডুবিয়ে দিতে। হঠাৎ প্রিয়তা হুঁশ ফিরে এলো। সে কি করছে বুঝে উঠতে পারতে প্রিয়তা লাফিয়ে দূরে সরে গেল। মাথা নিচু করে বলল, সরি প্রণয় ভাইয়া, আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, সরি। প্রণয় বিরক্ত হলো। কত সুন্দর সে নিষিদ্ধ মাদক দ্রব্য সেবন করছিল, কিন্তু প্রিয়তা যেন তার এই সুখ সহ্য হলো না। সে প্রিয়তার হাতটা নিজের মাথায় ঠেকিয়ে বলল, আমি ঠিক নেই, আমার হাতের ব্যথায় জ্বর এসে গেছে। প্রণয়ের শরীরের উত্তাপ গায়ে লাগতে প্রিয়তা চমকে উঠল। শরীর কি প্রচণ্ড গরম।
একটু আগে সে শুয়েছিল, কিন্তু অনুভবের সাগরে ডুবে থাকার কারণে তা বুঝতে পারেনি। সে ছুটে আবারও কাছে এলো, নিজের নরম হাতটা দিয়ে প্রণয়ের কপাল, তারপর গলা, বুক সব জায়গায় জ্বর চেক করলো। তার শরীরটা কেঁপে উঠল। প্রিয়তা ধরে আসা গলায় বলল, বড় আপু কোথায়? আপনার এত জ্বর? প্রণয় ভাবলেশীন ভঙ্গিতে বলল, জানি না। প্রিয়তা বলল, ওষুধ খেয়েছেন? প্রণয় গাল ফুলিয়ে বলল, না। প্রিয়তা আবারও বলল, খাবার খেয়েছেন? প্রণয় আবারও বলল, না। প্রিয়তা এবার তেতে উঠল, দুঃখে কষ্টে কান্না পেল তার। চিকন সরু নাকটা ফুলে উঠল। সে বলল, তাহলে কি করেছেন? শুধু আমাকে জ্বালাতেই জানেন, তাই না? প্রণয় চোখ ছোট করে বলল, তোকে জ্বালাই আমি? প্রিয়তা কিছু বলল না। প্রণয় ওর দিকে নিষ্পলক চেয়ে থাকলো, তারপর বলল, যা তুই, আমি ঘুমাবো। প্রিয়তা চিৎকার করে উঠল, না। প্রণয় বলল, কেন? প্রিয়তা বলল, আপনি এখন ভাত খেয়ে ওষুধ খাবেন। প্রণয় জেদ দেখিয়ে বলল, খাবো না। প্রিয়তা প্রণয়কে পাত্তা না দিয়ে ঘর থেকে চলে গেল। প্রণয় এমন হঠাৎ প্রস্থানে অবাক হলো, মনে মনে বলল, কি হলো ব্যাপারটা? আমার এত জ্বর, পেটে কিছু নেই, এটা যেন সে চলে গেল। বড় অভিমান হলো প্রণয়ের। সে ধারাম করে দরজা বন্ধ করে দিল। প্রিয়তা নিজের ঘরে গেল। ওয়ার্ডরোব থেকে একটা পিঙ্ক কালারের লং স্কার্ট আর হোয়াইট ফুল স্লিপের টপস বের করলো। চুলের বেনিটা খুলে ঝটফট ওয়াশরুমে ঢুকে গেল। 2 মিনিটের মধ্যে চেঞ্জ করে হাত মুখে পানির ঝাপটা দিয়ে বেরিয়ে এলো। গোসল করার সময় নেই। সে কোমর অব্দি লতানো চুলগুলো নিজের হাতে পেঁচিয়ে খোপা করলো। একটা পিঙ্ক ট্রান্সপারেন্ট কালচারের খোপা করে নিল শক্ত করে, তা আবার আটকে দিল। এমনিতেও ওর আর পরিণীতার চুল ছোট কালচারের আটকায় না। সে কপালে একটা ছোট্ট টিপ পরলো, ওড়না নিয়ে গলায় কিচেনের দিকে গেল। একটা বড় প্লেটে করে যা যা রান্না করা আছে সব একটু একটু করে নিল। প্রণয়ের ঘরের বাইরে দাঁড়িয়ে জোরে জোরে দরজা ধাক্কা দিল। প্রণয় এমনিতে প্রচুর রেগে আছে। বেচারার মনে ভীষণ দুঃখ পেয়েছে। তার মধ্যে এমন দরজা ধাক্কা দেখি চরম বিরক্ত হলো। সে রেগে দরজা খুললো। কিছু কঠিন কথা শোনাতে যাবে, তার আগে দৃষ্টি আটকে গেল প্রিয় রমণীর পানে। কি ভীষণ সুন্দর একখানা মুখ। অমন নীল চোখে চেয়ে থাকলে প্রণয় কি আর কিছু বলতে পারবে? তার কণ্ঠনালী দিয়ে আর কিছু বেরোলো না, কিন্তু অভিমান তো আছেই। সে কিছু না বলে সোফায় গিয়ে মুখ ঘুরিয়ে বসলো। প্রিয়তা অবাক হলো। সে প্লেটটা প্রণয়ের পাশে নিয়ে বসলো। তার মুখের সামনে ধরে বলল, খেয়ে নিন। প্রণয়ের মনে হয় আরো রেগে গেল। রাগে খিটমিট করে বলল, নিজের হাতে নিজে খেতে পারতাম তাহলে কি খেয়ে নিতাম না? না খেয়ে বসে থাকতাম না নিশ্চিত। প্রিয়তা একটু থমকালো। ওর মনে পড়লো, আসলেই তো প্রণয় ভাই আর অন্য হাতে খাবার খায় না। এটা ওনার পছন্দ না। সে প্রণয়কে ভীষণ মুখশ্রীর দিকে নজর রেখে ভয়ে ভয়ে বলল, আমি খাইয়ে দেই। প্রণয় কেমন যেন তাকালো। প্রিয়তা ইতস্ত করলো, সারাদিন আপনি কিছু খাননি, এরপর আরো অসুস্থ হয়ে যাবেন। আর কিছু না খেয়ে ওষুধ খেতে পারবেন না? প্রণয় কিছু না বলে হা করলো। প্রিয়তা একটু থমকালো। সে বিশ্বাস করতে পারছে না প্রণয় ভাইয়া ওর হাতে খেতে রাজি হয়ে যাবে। সে চটফট করে গোস্ত দিয়ে ভাত মেখে নিয়ে নিজের অদক্ষ হাতে লোকমা প্রণয় ভাইয়ের গালে তুলে দিল। প্রণয় খাবারটা মুখে নিয়ে চরম তৃপ্তিতে চোখ বুজলো। এই লোকমার ভাতে যেন পরিণত মানসিক শান্তি নিহিত থাকতে পারে। আগে তার জানা ছিল না। তার মনে পড়লো, এত মজার ভাত সে এর আগে কবে খেয়েছে। আজকে এই ভাত তার পেট ভরাতে না পারুক, মনটা ঠিকই কানায় কানায় ভরিয়ে গেছে। প্রিয়তা আবার নরম হাতে ভাত মেখে আরেক লোকমা প্রণয়ের মুখে তুলে দিল। প্রিয়তার ভেতরে কেমন কাঁপছে। অতীব বিষাদময় অনুভূতির মাঝে একটা সুখের অনুভূতি ভাবছে প্রিয়তা। এত সুখও বুঝি তার কপালে ছিল। প্রিয়তা প্লেট ভর্তি খাবার প্রণয়কে খাইয়ে দিল। প্রণয় বিনা বাক্যে খেয়ে নিল। শেষে লোকমা তুলে দিতেই বলল, শেষ। প্রণয়ের মনে হলো কথাটা শেষ হয়নি। সে ঝাড়ি দিয়ে বলল, এত কমানলি কেন? আমি কি তুই যে একটা পাখির মতো খাবার খেয়ে পেট ভরে যাবে? প্রিয়তা ভীষণ খুশি হয়ে বলল, তাহলে আরেকটু নিয়ে আসি। প্রণয় তার চিকন নরম আঙ্গুল মুখে পুরে বলল, দরকার নেই, পেট ভরে গেছে। হঠাৎ প্রণয়ের জিহ্বার ছোঁয়া পেতেই প্রিয়তা সকল অঙ্গ যেন ভূমিকম্পে নেয় কেঁপে উঠল। প্রণয়ের হাতে থাকা হাতটা কেঁপে উঠল। প্রণয় জহুরি চোখে প্রিয়তার অবস্থা পরখ করে মনে মনে বাঁকা হাসলো। ইচ্ছে হলো এই লজ্জায় রাঙা মুখশ্রী আরো একটি লজ্জায় প্রলেপ দিয়ে দিতে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। প্রিয়তা নিচে স্বরে বলল, আমি প্লেটটা রেখে ওষুধ নিয়ে আসি। প্রণয় তার সাদা ওড়নার কোনা দিয়ে মুখ মুছে নিল।
আসলেই তার ভীষণ খিদে লেগেছিল। সে কাল রাত থেকে না খেয়ে আছে, কিন্তু তার পেট এখন তৃপ্ত, মনোতৃপ্ত। পহেলিকা কতবার সেধেছে খাইয়ে দেওয়ার জন্য, হাত দিয়ে না হোক চামচ দিয়ে খাইয়ে দিবে, কিন্তু প্রণয় সাফ না করে দিয়েছে। অনুশ্রী বেগমে সেধেছে, তাকেও না করে দিয়েছে। অথচ প্রিয়তমা তার হাতে বড় এক প্লেট ভাত খেয়ে নিল পেট ভরে, আঙ্গুল চেটে পুটেও খেয়েছে। প্রণয় মনে হয় আল্লাহকে বলল, হে আল্লাহ, এমন অসুখ আমার রোজ হোক, যে অসুখে সে আমার এত কাছে থাকবে। সে অসুখ তো মহা অসুখের, এমন সুখে আমি 12 মাস থাকতে চাই। প্রিয়তা প্লেট রেখে এসে জ্বরের ওষুধ নিয়ে প্রণয়ের কাছে গিয়ে বলল, হা করুন। প্রণয় বিনা বাক্যে হা করলো। প্রিয়তা ওষুধ খাইয়ে দিয়ে পানি খাইয়ে দিল। প্রণয় বলল, আমার প্রচুর ঘুম পাচ্ছে। আসলে তখন প্রণয়ের জাস্ট ঘুমটাই লেগেছিল। তখন নিসাদা ফোন দিয়ে ওর কাঁচা ঘুম ভেঙে দিয়েছিল। তখন ভীষণ রাগ হচ্ছিল, মনে হচ্ছিল এই ব্যাটাকে একবার সামনে পেলে তার খান দশেক থাপ্পড় চটস চটস করে লাগিয়ে দিত। কিন্তু এখন সে মত বদলিয়েছে। এখন সাদাবকে কাছে পেলে একটা লম্বা ধন্যবাদ দিতে হবে। প্রিয়তা বলল, আমি চলে যাই। প্রণয় তার হাতটা টেনে ধরে নিজের চুলের ভাঁজে আঙ্গুল দিয়ে বলল, মাথাটা ব্যথা করছে, চুলগুলো টেনে দে না। বলে প্রিয়তার দিকে আরেকটু মাথাটা এলিয়ে দিল। প্রিয়তা ভীষণ কষ্ট প্লাস মায়াও হলো। সে প্রণয়ের চুলের মাঝে নিচের হাত দুটো দিয়ে বিলি কেটে দিতে দিতে আস্তে করে টান দিচ্ছিল। ঠিক তখনই প্রহেলিকা ঘরে আসলো। প্রিয়তা প্রণয়ের এত কাছে দেখে রাগে তেলে বাগুনে চলে উঠল, কিন্তু সেটা বাহিরে প্রকাশ করলো না। মিষ্টি হেসে বলল, কি ব্যাপার প্রিয়, তুই এখানে? প্রিয়তা কিছু বলবে তার আগে প্রহেলিকা ছুটে এলো, প্রণয়ের মাথাটা নিচের কাঁধে রেখে হালকা চিৎকার দিয়ে বলল, তোমার মাথা ব্যথা করছে? কি হলো বলো, তোমার খুব ব্যথা করছে? আমি এখনই টিপে দিচ্ছি। প্রণয় ভীষণ বিরক্ত হলো। সে প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তা ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। প্রহেলিকা প্রিয়তাকে দেখে আরো একটু ঘনিষ্ঠ হয়ে বসলো। প্রিয়তার নীল চোখ ইতিমধ্যে জলে টয়টলম্বুর হয়ে গেছে। প্রিয়তার সেই দৃশ্য দেখে হৃৎপিণ্ড ব্যথা অনুভব হলো। প্রণয়ের যেন হৃৎপিণ্ডটা কেঁপে উঠল। সে প্রহেলিকাকে বলল, আমি ঠিক আছি। প্রহেলিকা একটু কষ্টের অভিনয় নিয়ে বলল, সে তো দেখতেই পাচ্ছি, বলে আরো কাছে চলে এলো। তারপর প্রহেলিকা প্রিয়তাকে উদ্দেশ্য করেই বলল, জানিস তো বনু, তোর দুলাভাইয়ের মনে হয় ভাইয়া কত তোর দুলাভাই মানে ভাইয়া কত চাপা স্বভাবের, নিজের মুখে কিছু বলতে চায় না, তাই তো আমাকে সব বুঝে নিতে হয়। কথাগুলো এমন ভাব নিয়ে বলল যেন প্রণয় সম্পূর্ণভাবে ওর উপর নির্ভরশীল। যার কণ্ঠস্বরে দ্বারা প্রিয়তা বুঝিয়ে দিল, আমি প্রণয়ের বউ। প্রণয় শুধু আমার, তোর কেউ না। তুই শুধুমাত্র আমাদের মাঝে বোঝার ওপর শাকের আটি, ছাড় কিচ্ছু না। প্রণয়ের ভালো লাগে না এসব। প্রিয়তা অবহেলা করেই বলল, সরি আপু। বলে আর এক সেকেন্ড দাঁড়ালো না। সে বরাবর কেন ভুলে যায়, বারবার কেন একই ভুল করে, বারবার কেন একই জিনিসে নিজেকে সামলাতে ব্যর্থ হয়। সে ছুটে গিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে দিল। বাথরুমের কল ছেড়ে দিয়ে নিচে বসে পড়ল। কান্নায় রুদ্র গলায় আল্লাহকে বলল, আল্লাহ, যাকে তুমি আমার জন্য রাখোনি তার জন্য এত ভালোবাসা আমার হৃদয়ে কেন দিলে? ভালোবাসা যদি বাপ আচারের হাত দিয়ে না বানিয়ে থাকো, তাহলে কেন তাকে নিজে থেকে মন থেকে মুছে ফেলার শক্তি দিলে না? সে আমার সামনে আসলে কেন আমার পুরো পৃথিবী উল্টে যায়? কেন মনে থাকে না সে অন্য কারো দলিল করা? ওর অন্তত থেকে এই কণ্ঠস্বর ভেসে এলো, উল্টাপাল্টা তো হবেই। তুই যে খারাপ মেয়ে, অন্যের সংসার ভাঙতে চাস, তোর লজ্জা করে না অন্যের স্বামীকে ভালোবাসতে? প্রিয়তা, তোর এত অধপতন কিভাবে হলো? ছি, কখনো সময় আছে মেনে নে, প্রণয় তোর নয়। প্রিয়তা চিৎকার করে দিয়ে কান চেপে ধরলো, বিড়বিড় করে বলতে লাগলো, সব মিথ্যা, আমি খারাপ নই, আমি কারো সংসার ভাঙছি না, আমি কারো সংসার ভাঙছি না। বলে বুক ফাটা কান্নায় ভেঙে পড়লো মেয়েটা। সন্ধ্যা 6টা কি 7টা অবধি আবিদ আসবে পরিণীতাকে পড়াতে, এটা ওর রুটিন। কিন্তু পরিণীতা তো পরিণীতাই, এমনি এমনি তো আর তাকে পড়তে বসা যায় না। তাই তাকে পড়ানোর জন্য আবিদের অনেক কাঠখড় পোড়াতে হয়। আবিদ যতক্ষণ মুখের সামনে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পরিণীতার পড়া হয়, না হলে পড়াশোনা নামক বাল তার মাথায় ঢোকেই না। হাতুড়ি পিটিয়ে ওর মাথায় কেউ পড়াশোনা ঢোকাতে পারবে না। ওর মাস্টার মশাই আসবে একটু পর, আর এখনো কিনা সে তৈরি হয়নি। মাস্টার মশাইয়ের সামনে বসতে হবে, তার জন্য তো একটু রেডি সেডি হওয়ার ব্যাপার স্যাপার আছে। পরিণীতা ওয়ার্ডরোব খুললো, দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ভাবলো আজকে কি শর্ত দেবে মাস্টার মশাইকে পড়তে বসার জন্য। কি করতে বলবে? চুল বেঁধে দিতে বলবে, সাজিয়ে দিতে বলবে, নাকি? নিজে একটু লজ্জা পেল, তারপর আবারও ভাবলো
দু একটু কিছু খেতেও বলতে পারে, নাকি কি বলবে? উফ, এত কনফিউশন কিভাবে? দূর, ভাল লাগে না। সে একটা ব্ল্যাক ফুল স্লিভ থ্রি পিস বের করে ওয়াশরুমে চলে গেল। কলেজ থেকে এসে সে একবার গোসল করেছিল, এখন আবার করলো। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসলো। নিজের দিকে তাকিয়ে লজ্জা পেল। তুমি নারী নাকি পরী? নিজে হেসে বলল, পরী পরী, আমি আমার মাস্টারমশাইয়ের পরী। রিবার্ডিং করা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে খুলে রাখলো। চোখে একটু কাজল দিল। প্রিয়তার মতো পরিণীতার রূপের পার্থক্য আকর্ষণ চোখে পড়ে। প্রিয়তা আর প্রীতমের যেমন নীল বর্ণের চোখ, পরিণীতা আর প্রণয়ের তেমনি গাঢ় বাদামি বর্ণের চোখ, যা অত্যন্ত আকর্ষণীয়। ভারী পল্লবযুক্ত ডাগর ডাগর চোখে পলক ফেলে সে যে কোনো পুরুষের প্রাণ পাখি ফুরুত করে উড়ে ফেলতে পারে। যেখানে আবিদ আর কোনো ক্ষেতের মূলা। পরিণীতা কপালে একটি ছোট্ট কালো টিপ দিল, ঠোঁটে হালকা গোলাপি লিপ বাম দিল। বেশ সুন্দর লাগছে তাকে। অপেক্ষা করতে করতে সে বিরক্ত হলো। 7:25 এখনো মাস্টার মশাই আসার কোনো নামগন্ধ নেই। বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে পা দিয়ে সদর দরজার বাইরে এসে এদিক সেদিক উকি দিল। তাকে উকিঝুঁকি দেখতে দেখে সাদাফ এগিয়ে এসে বলল, মাথায় আলতো করে ঠুকে দিয়ে, কি ব্যাপার ফুলপরি, এত রাতবেলা এদিক ওদিকে উকি দিচ্ছ? ভয় করছে না ভূত পেতের? পরিণীতা ভাব নিয়েই বলল, ভূত পেতের আবার হয় নাকি? কথাগুলো বলার সময় গলাটা একটু কেঁপে উঠল, যা সাদা ভালো মতোই টের পেল। সে মনে মনে মজা পেল। তা ভীতু ফুলপরীকে ভয় দেখানোর আনন্দটাই আলাদা। সাদা হাসতে হাসতে বলল, ও মা, তোমার মনে হয় নেই তুমি তখন এইটুকু ছিলে? এই যে সামনের আম গাছটা দেখছো, ওইটা থেকে 20 বছরের পুরাতন জমিদার আমল থেকে দাঁড়িয়ে আছে। আর এই গাছে এক ভয়ঙ্কর ভূত আছে, যে কিনা তোমাকে ধরেছিল। ভুলে গেছো ফুলপরি? পরিণীতা ভয়ে ভয়ে একটু একটু করে সাদাফের গায়ের সঙ্গে চেপে দাঁড়ালো। সাদাফ সেটা লক্ষ্য করলো, ঠোঁট কামড়ে হাসলো। সে বলল, আর ওই ভূতের নাকি পরীকে খুব পছন্দ। কিন্তু এই বাড়িতে পরী তো একজনই, তুমি। তাকে তো অন্য তাকে তো সে তোমাকে সবচেয়ে বেশি পছন্দ করেছিল। পরিণীতা আবার খপ করে সাদাফের বলিষ্ঠ হাত ধরে ফেললো। কাঁদো কাঁদো মুখ করে বলল, প্লিজ আর ভয় দেখাবেন না। সাদাফ হঠাৎ চিৎকার করে উঠল, ওই দেখো ভূত! পরিণীতা লাফিয়ে উঠে সাদাফকে জড়িয়ে ধরলো। সাদাফের হাসি হঠাৎ করেই বন্ধ হয়ে গেল, থমকে গেল সে নিজের নিজের মধ্যে। প্রিয়তমার প্রথম স্পর্শে তার পুরুষালী হৃদয় যেন কেঁপে উঠল। বুকটিয়ে থাকা যন্ত্রটা যেন বুলেট প্রুফ ট্রেনের গতিতে ছুটল নিরন্তর। পরিণীতা শক্ত করে সাদাফকে জড়িয়ে ধরে থাকলো সেই মুহূর্তেও। কিছু সময় পর সাদাপকে আগলে নিল। দূর থেকে এতক্ষণ এসব কাহিনী আদিব দেখল। পরিণীতার কাছে যাওয়া, হাত ধরা আর অবশেষে জড়িয়ে ধরা সবই দেখলো, কিন্তু তারা কি কথা বলছে সেটা শুনতে পায়নি। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। শ্যামলতার মুখশ্রী হিংসতে ছড়িয়ে পড়ল। রাগে চোখের কোণে পানি এসে গেল। সে নিঃশব্দে জায়গা ত্যাগ করলো। সাদা বলল, আমি কখনো চাইবো না তুমি আমার বুক থেকে মাথা ওঠাও, কিন্তু এখন কেউ দেখে ফেলবে, সমস্যা হবে। এ কথা বলে কানে আসতে পরিণীতা লাফ দিয়ে সরে গেল। সাদাব কি বলে সেটা বোঝার চেষ্টা করো না, বা বলা চলে সাদাবের কথাটা ওর ব্রেন ক্যাচ করতে পারো না। লজ্জা পেয়ে সে দ্রুত বাড়ির ভেতর চলে গেল। সাদাব নিচের টি শার্টটা নাকের কাছে নিল। সেখান থেকে ভেসে এলো মেয়েলি পারফিউমের সুঘ্রাণ। সে হাসলো। সেখান থেকে অন্যদিকে হাঁটা দিল। আড়াল থেকে বের হয়ে এলো শুদ্ধ, তার ঠোঁটের কোণে ফালি হাসি, রহস্যময়। এটাই তো চেয়েছিল সে। মনে মনে বলল, এই তো শুরু, পিকচার আভি বাকি হ্যাঁ, বলেই চলে গেল। তাকে কফি খেতে হবে। 4 ঘন্টা হয়ে গেল তার সুইটহার্ট এর হাতে কফি বানানোর জন্য বলেছিল, কিন্তু এখনো কপালে জোটেনি। সে করিডোরে প্রিয়তাকে দেখতে বলল, হে রেড চেরি। প্রিয়তা চোখ তুলে তাকালো। শুদ্ধ বলল, 4 ঘন্টা হয়ে গেল, এখনো কি এই অধমের জন্য এক কাপ কফি দেওয়া যায় না? প্রিয়তা লজ্জিত ভঙ্গিতে মাথা নিচু করলো, নিচু স্বরে বলল, এক্ষুনি নিয়ে আসছি। আসলে সে ভুলে গেছিল। প্রিয়তা চলে যেতে শুদ্ধ ভুরু কুচকালো। মনে মনে বলল, কি হলো ব্যাপারটা? নীলাক্ষই চোখে নীলের বোতলে লাল কেন? আমার অগোচরে আবার কি হয়ে গেল? সে ফোন বের করে পহেলিকাকে কল লাগালো, কিন্তু পহেলিকা কল রিসিভ করলো না। বিরক্তে মনে মনে বলল, এই মেয়েটা কোনো কাজেরই না, শুধু বড় বড় বাণী ছুড়ে, একটা ইউজলেস। কিছু একটা ভেবে বাঁকায় সে ছাদের দিকে গেল। পরিণীতা বুঝলো তখন সাদাব ভাই তাকে বোকা বানিয়েছে। সে কি ভীতু ছি?
সে জায়গায় ওই মাস্টার মশাই কত সাহসী। আবার আদিবের কথা মনে পড়লো, 8টা বেজে গেছে, আদিব এখনো আসেনি। দেখে তার খুব মন খারাপ হলো। মনে মনে বলল, আজকে কি আর মাস্টার মশাই আসবে না? সে ফোনটা হাতে নিতেই আবিদের নাম্বারে কল করলো, কিন্তু ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো, আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন সেটি বর্তমানে বন্ধ রয়েছে। পরিণীতার আরো মন খারাপ হয়ে এলো। পানির তেষ্টার মতো গলাটা শুকিয়ে যাচ্ছে মাস্টার মশাইকে দেখার জন্য। সে ছুটে গিয়ে বারান্দায় দাঁড়ালো, কিন্তু রাস্তা ফাঁকা, কেউ নেই সেখানে। সে আরো কয়েকবার ফোন করলো, কিন্তু সুইচ অফ। পরিণীতা ভাঙা কণ্ঠে বলল, আপনি জানেন না মাস্টার মশাই, আপনাকে একদিন না দেখলে আমার কতটা কষ্ট হয়। প্রিয়তা কালো ওড়না কোমরে গুজে কফি বানাচ্ছিল। অনুশ্রী বেগম চোখ বড় করে বললেন, এত তেতো কফি তুই খাবি? প্রিয়তা নাক কুচকে বলল, ছি, এসব আমি কখনো খাই? মূর্তি বেগম বললেন, তাহলে কার জন্য? প্রিয়তা নির্লিপ্তভাবে উত্তর দিল, শুদ্ধ ভাইয়ের জন্য। অনুশ্রী বেগম ওহো বললেন। আর কেউ কিছু বলল না, শুধু অনন্যা বেগম বললেন, তোর আব্বু, বড় আব্বু, চাচুরা তোর হাতের ইলিশের ভাত খেতে চেয়েছে, তাই নিজেরাই বাজারে টাটকা ইলিশ কিনে এনেছে। প্রিয়তা খুশি হয়ে বলল, আমি কফিটা দিয়ে আসছি, আজকে রান্না আমি একাই করব। বলে মা চাচিদের আর কিছু বলার সুযোগ না দিয়ে কফি নিয়ে চলে গেল। হৃদয়ের ব্যথাটা কমছেই না। যদি এভাবে কিছুক্ষণ মন অন্যদিকে ঘুরিয়ে রাখা যায়, তাহলে ক্ষতি কি?